বিমল সিংহকে আমরা ছাত্র জীবন থেকে জানতাম। উনি আমার থেকে 4-5 বছরের বড়। উনি যখন কলেজে পড়তেন, কৈলাসহর কলেজে, তখন আমরা স্কুলে পড়তাম। কলেজ জীবন শেষে উনি কলকাতায় যান। সেখান থেকে উনি ল এবং জার্নালিজমে উনি ডিগ্রি নেন। রাজ্যে ফিরে এসে উনি 1978 সালে 1978 উনি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিজয়ী হন, বামফ্রন্ট প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে উনি কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান হন। নগর পঞ্চায়েতের চেয়ারম্যান হওয়ার পরবর্তী সময়ে আমরা দেখলাম যে 1978 সালের আগে কমলপুরে ফ্লাড হলে পরে শহরে জল ঢুকে যেত এবং শহরে ঘর বাড়ি সব জলের নিচে চলে যেত। নতুন একটা চিন্তা ভাবনা নিয়ে তখন একটা নতুন পরিকল্পনা নেওয়া হয়, যদি বামফ্রন্ট সরকার। তখনই উনি কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান ছিলেন, বিমল দা। তখনই পরিকল্পনা নেওয়া হয় যে শহরের দক্ষিণ পূর্ব প্রান্ত এবং উত্তর প্রান্তে যেদিক দিকে ধলাই নদী বয়ে গেছে, সেই নদীতে বাঁধ দেওয়ার জন্য একটা পরিকল্পনা নেওয়া হয় এবং এই পরিকল্পনা সফল হয় এবং শহর, কমলপুর শহর দীর্ঘদিন যাবৎ যে বন্যা দ্বারা ক্ষতিগ্রস্ত হতো, এটা চিরতরে বন্ধ হয়ে গেল। আমরা দেখলাম উনি জনপ্রতিনিধি হওয়ার পরে বিশেষ করে শ্রমজীবী অংশের মানুষের জন্য, চা শ্রমিকদের জন্য, রিক্সা শ্রমিকদের জন্য উনি প্রতিনিয়ত উনি কাজ করে যেতেন। এবং আমরা দেখেছি যে আমাদের কমলপুর সাব ডিভিশনে তখন দুটো চা বাগান ছিল, রামদোলপুর চা বাগান এবং মহাবীর চা বাগান। উনি তখন ভাবলেন যে না, চা বাগান একটা লাভজনক সংস্থা এবং এটা সমস্ত কিছু শ্রমিকের উপর নির্ভর করে, শ্রমিক উৎপাদন করে, অথচ শ্রমিক তার ন্যায্য মূল্য সে পাচ্ছে না। তখন নতুন একটা চিন্তা করা হলো, কমলপুরের পশ্চিম প্রান্তে অবস্থিত মায়াছড়ি গাঁওসভাতে, সেখানে মাইংটুকু নামে, এটা শ্রমিক এবং এসটি বেল্ট এবং রামদলপুর বাগান থেকে খুব একটা দূরে না, সেখানে একটা পরিকল্পনা নিলেন, সেখানে একটা নতুন চা বাগান খোলা হবে এবং এটা শ্রমিকের দ্বারা পরিচালিত হবে সমবায় সমিতির মাধ্যমে। পরবর্তী সময়ে মানিক ভান্ডারের পশ্চিম দিকে, পশ্চিম লাম্বুছড়ায় উনি আবার আরেকটা চিন্তা ভাবনা করলেন যে এখানে আরেকটা চা বাগান খোলা যায় কিনা, কারণ ওইদিকে পাহাড়ি অঞ্চল, তখন রবার প্ল্যান্টেশন শুরু হয়নি, শ্রমিকরা কাজ পেত না, বন জঙ্গল থেকে লাকড়ি আনতো, এইসব ভাবে তারা জীবিকা নির্বাহ করত। তার একটা স্থায়ী সমাধানের জন্য লাম্বুছড়াতেও উনি একটা চা বাগান খোলার পরিকল্পনা করলেন। তার নাম দেওয়া হলো আইচুক চা বাগান। আইচুক এবং মাইংটুকু, এটা দুটাই ট্রাইবাল শব্দ। মাইংটুকু মায়াছড়িতে, কমলপুরের পশ্চিম প্রান্তে যে বাগানটার নাম দেওয়া হয়েছিল মাইংটুকু, এটা অনেক বছর আগে ত্রিপুরাতে, আপনারা জানেন ত্রিপুরাতে এখানে দীর্ঘদিন যাবৎ, এখন আমরা ওইভাবে দেখি না, ও লংতরায় পাহাড় টাহাড়, ওইখানে হাতি থাকতো, হাতি তাণ্ডব করতো, মানুষের বাড়ি ঘর নষ্ট করতো, ফসল টসল নষ্ট করতো, এইরকম একটা ঘটনা ছিল, প্রচুর হাতি ছিল। আর এই মায়ংটুকু যেখানে, যে জায়গাটা, ওইটা বাংলাদেশ থেকে খুব একটা বেশি দূরে না, সেখানে হাতি স্নান করতো। হাতি স্নান করার পরে ওই জায়গাটার নাম হয়ে গেল মায়ংটুকু। উনি ভাবলেন যে এখানে প্রত্যন্ত এলাকা হলেও এটা ওদের এসটি অধ্যুষিত, উপজাতি অধ্যুষিত এলাকা, কাজেই এখানে নামাকরণটা যেন তার অরিজিন থেকে হয় এবং ককবরক ভাষায় যেন হয়। এই চিন্তা ভাবনা থেকে ওটা ওই মায়ংটুকুর নাম চা বাগানের নাম উনি নিজে রাখলেন মায়ংটুকু। পরবর্তী সময় আইচুক চা বাগান যেটা রাখা হলো, এটাও ককবরক শব্দ, দেববর্মা বা উপজাতিদের ভাষা। ত্রিপুরা রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ এই ভাষাতে কথা বলেন। তো আইচুক হলো আপনার ভোর, তার মানে রাত্র শেষ, এখন সূর্য উদয় হবে। মানে এই সমবায় সমিতির মাধ্যমে এই বাগানকে পরিচালনা করে, এখানে শ্রমিকরা এটা পরিচালনা করবে,
তার লভ্যাংশ শ্রমিকরা নেবে। এইভাবে এইভাবে চিন্তা ভাবনা থেকে এই দুটা বাগান এখানে গড়ে ওঠে এবং এই বাগান এখনো ভালো চলছে। এখানে কয়েকশো শ্রমিক এখনো কাজ করছে তাদের পরিচালনায়। আমরা পরবর্তী সময় দেখি যে ভাষা, কৃষ্টি, সংস্কৃতি ওইটা উন্নয়নের জন্য উনি শুধুমাত্র নিজের বিষ্ণুপ্রিয় ভাষা বা সংস্কৃতি নয়, ককবরক ভাষা এবং অন্যান্য পিছিয়ে পড়া অংশের মানুষের ভাষা কিভাবে উন্নত করা যায় তার জন্য উনি নিরলস সংগ্রাম করে গেছেন। আমাদের কমলপুর সাব ডিভিশনে দুটো জায়গায় রাজযাত্রা হতো, একটা হলো বড় লুতমা আর একটা হলো 85। উনি বিধায়ক হওয়ার পরে আমরা দেখলাম আগেও রাজযাত্রা হতো, শত বছর বেশি আগের থেকে এই যাত্রা চলছিল, কিন্তু সেখানে প্রশাসনের অংশগ্রহণ, মন্ত্রীদের এখানে আনা, ডিএমদের এখানে এনে আতিথেয়তা করে এটার যে আপনার যে গাম্ভীর্যটা বাড়ানোর যে এই উদ্যোগটা ছিল না, এটা প্রথম শুরু করেন বিমলদা। আমরা দেখলাম এখানে রাজ্যপাল এসেছেন, শিক্ষামন্ত্রী এসেছেন, অন্যান্য মন্ত্রীরা, ডিএমরা এসে এখানে কিভাবে এই রাজযাত্রাকে আরো সুন্দর করা যায়, বেশি মানুষের সমাগম করা যায়, এই উদ্যোগটা ওনার মাধ্যমে এটা শুরু হয়েছিল, এখনো এটা চলছে। মণিপুর, বিষ্ণুপ্রিয় মণিপুরীদের ভাষায় আমাদের এখানে ওনারা আছেন, ভাষা আছেন, সংস্কৃতি আছে, কিন্তু এটার লিখিত রূপ ছিল না। না বলছি যে এটার মাধ্যমে যে স্কুলে পঠন পাঠনের কোনো সুবিধা ছিল না। উনি যখন এই যে স্পিকার, ডেপুটি স্পিকার, পরবর্তী সময় মন্ত্রী হলেন, ওনার প্রচেষ্টায় বেশ কয়েকটা স্কুল এই যে এই বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় এটা পঠন পাঠনের কাজটা শুরু হয়, তা এখনো চলছে। ককবরক ভাষার প্রতি তাদের ওনার আলাদা একটা সেন্টিমেন্ট ছিল। উনি ককবরক ভাষা বলতে পারতেন, প্রথম পারতেন না, কিন্তু উনি দেখলেন যে এই ভাষাতে কথা বলা না শিখলে পরে এই মানুষের সান্নিধ্যে যাওয়া যাবে না। উনি এই ভাষাটা শিখলেন, ভালোই বলতেন, এবং প্রথমেই টেলিফিল্ম যে লংতরায় ককবরকে উনি উনার পরিচালনা, প্রযোজনা, সম্পাদনায় এই ফিল্মটা চালু হয়, চলে। তৎকালীন সময়ে বিভিন্ন জায়গায় এটা প্রদর্শিত হয়েছে। বিভিন্ন জাতিগোষ্ঠীর উন্নয়ন এবং বিকাশের জন্য শ্রমজীবী মানুষের মধ্যে তার বিচরণ ছিল অনেক গভীরে। শ্রমজীবী মানুষের প্রতি ছিল অগাধ ভালোবাসা। এটা আমরা বুঝলাম ওনার মৃত্যুর পরে। ওনার মৃত্যুর পরে আমরা যখন মিছিল করলাম, তখন হাজার হাজার মানুষ ওনার মিছিলে সামিল হয়েছেন। কি শ্রমিক অংশের মানুষ, কি কর্মচারী অংশের মানুষ, হাজার হাজার মানুষ সমবেত হয়েছে। প্রত্যন্ত এলাকায় আদিবাসী অংশের ছেলে মেয়েদের পড়াশোনা এ বিষয়ে তিনি খুব মনোনিবেশ করতেন, এবং ওনার উদ্যোগে কয়েকটা বোর্ডিং হাউস উনি করেছেন। এখানে শিকারি বাড়ি যে উপনগরী করা, যা এই যে স্থানটা সিলেকশন করা, ওটা ওনারই যে প্রচেষ্টায় হয়েছে এরকমই আমরা মনে করি। কারণ হলো উপনগরী বলতে আমবাসা থেকে প্রায় এখানে 5-6 কিলোমিটার ভিতরে, যে বামফ্রন্ট সরকার আসার পরে সেখানে উপনগরী করা হয়, এডিসির জোনাল হেডকোয়ার্টার করা হয়। ওনার চিন্তা ভাবনা ছিল সব এখানে নন এডিসি এলাকাতে, আমবাসাতে যদি এই অফিসটা করা হয়, তাহলে এই অফিসকে কেন্দ্র করে এখানে উন্নয়ন হবে এই আমবাসার। কিন্তু প্রত্যন্ত এলাকা উন্নতি কি করে হবে? উনি তখন ভাবলেন যে উপনগরী যেহেতু এটা করবো আমরা, এটা এডিসি এলাকাতে হবে এবং জোনালে হেডকোয়ার্টারও এখানে হবে। এই দৃষ্টিভঙ্গি থেকে সেখানে এই যে প্রত্যন্ত এলাকায়, পাহাড়ি জায়গায় সেখানে উপনগরী স্থাপন করা হয়, এবং এই উপনগরীতে এখন এডিসি জোনালের হেডকোয়ার্টার, এখানে অনেক অফিস এখানে আছে, এবং এটাকে কেন্দ্র করে ওই এলাকা অনেকটা ডেভেলপ হয়েছে, এখনো হচ্ছে। আমরা দেখেছি যে উপজাতি অংশের মানুষের তার প্রত্যন্ত অঞ্চলে অর্থের অভাবে, শিক্ষার অভাবে ওনার পড়াশোনা করতে পারেন না। তার জন্য প্রচলিত বোর্ডিং তো ছিলই, তাছাড়াও রামকৃষ্ণ মিশন কমলপুরে, সেখানে আমরা শুনেছি যে এখানে যে প্রায় 25-30 জন ছাত্র, শুধুমাত্র এসটি ছাত্র, উপজাতি অংশের ছাত্ররা এখানে পড়াশোনা করত। এখানে সে আশ্রমের সাথে কথা বলে সেখানে
এই 30-35 জন ছাত্র থাকার জন্য মতো একটা ব্যবস্থা আশ্রমের সাথে বলে এখানেও ছাত্রদের বিশেষ করে থাকার একটা ওখানে থেকে পড়াশোনা করার একটা সুযোগ তৈরি করে সেসব বোর্ডিং এ সেই যে শিকারি বাড়ি থেকে সে পানবুয়া থেকে রসিরামপাড়া থেকে ওইসব প্রত্যন্ত এলাকা থেকে যারা নাকি বাংলা বলতেই পারে না এইসব ছেলে মেয়েদের এনে ছেলেদের মেয়েদের নয় ছেলেদের এখানে পড়াশোনার জন্য এখানে চেষ্টা করেন উনি ওই মডেল স্কুলের কাছে আর একটা বোর্ডিং করার একটা উদ্যোগ উনি নেন নগর পঞ্চায়েতের চেয়ারম্যান হবার সুবাদে তখন বেকারদের কথা চিন্তা করে উনি যে বাজারে রাস্তার দুপাশে একচালা ঘরের এখানে বাজার সেট নির্মাণ করেন সরকারি টাকায় কিন্তু পরিকল্পনা তো বড় জিনিস সেখানে এই বেকার সেট প্রায় কমলপুর 60-70টা বেশি হবে সেখানে বেকার সেট নির্মাণ করে এবং উনি তখন এইভাবে পরিকল্পনা নিলেন এই বেকার সেট থেকে যে ইনকামটা হবে এখন প্রথমত চালানোর জন্য এখানে মডেল স্কুলের কাছে যে বোর্ডিংটা করা হয়েছে অল্প সংখ্যক উপজাতি ছেলে মেয়েদের জন্য তাদের খাবার যতক্ষণ পর্যন্ত না এখানে সরকার অনুদান আসে ততক্ষণ পর্যন্ত তাদের খাবার পোষণের জন্য এই টাকাটা খরচ করা হবে এইরকম ভাবে ডাইনামিক চিন্তা ভাবনা নিতেন 1988 সালে কংগ্রেস টিউজেএস জোট ক্ষমতায় আসার পর সারা রাজ্য রাজনৈতিক সন্ত্রাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে বিমল সিংহ সহ অনেক আমাদের পার্টির নেতৃত্বরা তাই হামলার শিকার হন যেহেতু আমরা ক্ষমতায় নেই তখন পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে যারা নাকি কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন তাদের উপর বিভিন্নভাবে নির্যাতন অত্যাচারে বিভিন্ন সংগঠিত করে আমরা শুনেছি তৎকালীন কংগ্রেসের ছাত্র সংগঠনের একজন কর্মী বিমল সিংহের প্রতি সে চড়াও হয় এবং তখনই যে ওই ছেলেটা বিমল সিং দা তো বিমল দা তো এমনিতে লম্বা চড়া ছিলেন ছেলেটা বড় জোর 4 ফুট 4.5 ফুট হবে নাগাল পাচ্ছিল না লাফিয়ে লাফিয়ে বিমলদাকে চড় মারছিল বিমলদা তখন বললো এই তুই এটা কি করিস এটা করিস না এটা ভালো না এখান থেকে মানুষ রিয়েলাইজেশন এটাই করলো যে এটাই বিমল সিং যদি একটা থাপ্পড় দিত ছেলেটা এমনিতেই পড়ে যেত কিন্তু বিমল সিং তার সাথে এটা করতে যায়নি উনি বলেছেন তুমি এটা করো না এটা ভালো না এখান থেকে সারা শহরের লোকজন বলল যে বিমল সিংকে এটা করা ছেলেটা ঠিক হয়নি আমরা রিয়েলাইজ করি এটাই যে মানুষের নেতৃত্ব হওয়ার তার কত গুণাবলী লাগে সেদিন যদি বিমল সিংহ যদি ছেলের উপর হাত তুলতো মানুষ ছি করতো বলতো যে বিমল ওই ছেলেটার সাথে এমন করলো এটা না করলেও পারতো কিন্তু কত দূরদর্শী হলে মানুষ এইভাবে প্রতিনিয়ত নিজেকে সংযত রেখে কাজ করতে পারে আমরা দেখেছি 1978 সালে বিধানসভা সাধারণ নির্বাচনের প্রাক মুহূর্তে রাজ্যে আবার সন্ত্রাস শুরু হয় আমাদের মানিক ভান্ডারের দক্ষিণ দিকে এয়ারপোর্টের ওইদিকে দুরাইছড়া গাঁও পঞ্চায়েত সেখানে একজন বাসিন্দা আমাদের পার্টিরই সদস্য বিরিজয়া কৃষ্ণ দে ওনার ছেলে বিশ্বজিৎ দে একাদশ শ্রেণীতে পড়তো আমিও শিক্ষকতা করতাম আমাদেরই ছাত্র হরচন্দ্র ক্লাস 12 স্কুলের ওকে অপহরণ করে নিয়ে গেল সন্ত্রাসবাদীরা তাকে খুন করলো খুন করার পর সেখানে উত্তেজিত অবস্থা শুরু হয় জাতি উপজাতির মধ্যে দাঙ্গার মতো অবস্থা পরিস্থিতি তৈরি হয় এবং অনুপজাতীয় অংশের মানুষ কিছু উপজাতীয় অংশের বাড়িতে অগ্নিসংযোগ করে এইভাবে প্রায় 14-15টা বাড়ি অগ্নিসংযোগ হয় অনুপজাতীয় অংশের মানুষের কিছু ক্ষতিগ্রস্ত হয়নি তা নয় উনি সামনে দাঁড়িয়ে তখন বলল যে না এইভাবে হবে না এখন এই যে যাদের ঘর পুড়ে গেছে তাদের তো থাকতে হবে তাদের একটা শেল্টার করতে হবে তৈরি করে দিতে হবে একচালা ঘর করে দিতে হবে ডিএম কে প্রেসারাইজ করলো ডিএম এখান থেকে 3 আনলো এখানে জাতি উপজাতি সমস্ত অংশের মানুষ গিয়ে এখানে কেউ বা বাজার থেকে গুনা তার দিল এই দিল সুতলি দিল বিভিন্ন ভাবে চেষ্টা করে সেখানে কয়েকশো মানুষ তিনি সেখানে তাদেরকে এক চালা ঘর এখানে তাদের আশ্রয়ের জন্য নির্মাণ করে দিল এই যে উদ্যোগ
পরবর্তী সময়ে সেখানে জাতি উপজাতির মধ্যে ধীরে 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 তাদের যে এই যে ভুল বুঝাবুঝি, এই জিনিসটা প্রশমন হয়। আমরা আমি ওনার সাথে অনেক সময় নির্বাচন প্রচারে গেছি। নির্বাচন প্রচারে গিয়ে ওনার সাথে শিক্ষণের কাছে শিক্ষণীয় অনেক জিনিস আমি পেয়েছি। আমরা কেউ যদি কোন জনপ্রতিনিধি বা মন্ত্রী বা এমএলএ এর প্রতি মানুষ বিক্ষুব্ধ থাকলে পরে ওই এলাকায় যেতেন না। উনি কিন্তু ওইটা উল্টা করতেন। উনি যেতেন, উনি বলতেন এই লোকটা আমার উপর রাগ করে আছে, রাগ করার কারণ আছে, আমার কোনো ঘাটতি থাকতে পারে, আর আমি যদি যাই সে আমাকে গালিগালাজ করবে কিন্তু তার রাগটা প্রশমিত হবে। ঠিক ঠিক ভাবে এখানে যে বললাম বিশ্বজিৎ দে, তার বাবা বিরজয় কৃষ্ণ দে বিশ্বজিৎকে হত্যা করলো আর উগ্রপন্থীরা। ওনার বাড়িতে যাওয়ার জন্য অনেকে বারণ করেছিল, অনুপজাতি অংশে বাঙালি অংশে মানুষ মানা করেছিল যে ওইখানে যাওয়াটা এখন পরিস্থিতিটা এখন ওই রকম না, হয়তো আপনি ওইখানে গিয়ে এখানে লোক এরকম ভাবে ব্যবহার নাও করতে পারে। উনি বললেন আমি যাব, ওনারা আমাকে যদি খারাপ ব্যবহার করে ওরা করবে, কিন্তু তাদের তো ছেলেটা হারিয়েছে, আমার যাওয়া উচিত। উনি গেলেন। প্রথম কিছু লোক রাগান্বিত অবস্থায় থাকলেও পরবর্তী সময়ে ওনার কাছে মানুষ দুঃখ প্রকাশ করলেন, বললেন যে এটা ঠিকই যে আমরা ক্ষণিকের জন্য একটা আবেগপ্রবণ হয়ে গেছিলাম। এইসব কিছু কিছু ছোটখাটো জিনিসগুলো শিখার ব্যাপার আছে। আমি ওইটা এখনো আমার জীবনে চলার পথে ওইটা বিভিন্নভাবে আমাকে সাহায্য করে, আমাদেরকে উদ্বুদ্ধ করে। পরবর্তী সময় তো 1978 সালে 31শে মে, সেদিন আমি আগরতলা একটা মিটিং এ ছিলাম। ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্রে আগরতলা কেন্দ্রীয় মিটিং একটা ছিল। কিন্তু হঠাৎ করে প্রায় 11টা সাড়ে 11টা নাগাদ খবর এলো বিমল সিংহ নেই, তার সাথে বিদ্যুৎ সিংহ, ছোট ভাই বিদ্যুৎ সিংহ, দুজনে খুন হয়েছে উগ্রবাদীদের বিরুদ্ধে। আমাদের মিটিং সাথে সাথে এখানে পোস্টপোন করা হলো, আমরা সবে চলে আসলাম, এই আর কি। কাজেই এইরকম গুণী মানুষ, ওনাদের কাছে আমরা অনেক শিখেছি, থাকার দরকার ছিল। এবং এটা হলপ করে বলা যায় আর 1980 দাঙ্গায় ত্রিপুরার সারা ত্রিপুরা রাজ্যে শুধু আমাদের যে ধলাই ডিস্ট্রিক্টটা, তখন ঊনকোটি বা উত্তর ত্রিপুরা এইভাবে ভাগ হয়নি, এটা একই ডিস্ট্রিক্টে ছিল উত্তর ত্রিপুরা। শুধুমাত্র উত্তর ত্রিপুরা বাদ দিয়ে সমস্ত জেলাতেই সেখানে দাঙ্গা কম বেশি তার বিস্তার ঘটেছে, কিন্তু আমাদের উত্তর ত্রিপুরাতে দাঙ্গা প্রভাব বিস্তার করতে পারেনি। এখানেও যে শুধু একা নয়, আমি তবু বলবো যে কমরেড বিমলদার অবদানটা অস্বীকার করার মতো না। অন্যান্য নেতৃত্বকে আমি খাটো করছি না, সবেরই একটা অবদান ছিল, কিন্তু ওনার তৎপরতা সেদিন ছিল, তার ফল আমরা এখন ভোগ করছি। আজকে এই দিনে সাহসী বিমল সিংহের প্রয়োজনটা ছিল। এবং আমি দেখলাম মন্ত্রী হওয়া অবস্থায় যে উনার গাড়িতে 3জন 4জন করে লোক হেঁটে যায়, কোনোদিন না করেনি। চলো যেতে লাগবে, চলো আগরতলা যাবে, চলো। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখেছি মন্ত্রী হলে মন্ত্রী গাড়িতে চড়বে না, চড়ে না। এইরকম ভাবে অমায়িক লোক ছিলেন। আমি দেখে আশ্চর্য হলাম যে উনি যখন স্বাস্থ্যমন্ত্রী এবং পরবর্তী সময়ে ইলেকশন ক্যাম্পে যখন উনি গেলেন, তখন WHO একটা ইয়া মারা যে একটা একটা টি শার্ট পরে উনি চলে আসলেন। ওটা হয়তো দিয়েছে, হয়তো WHO কোনো মিটিং থেকে কোনো ইয়াতে ওটা দিয়েছে। উনি চাইলে পরে ভালো একটা ড্রেস নিয়ে পরে বেরোতে পারতেন, কিন্তু এই যে সাধারণ খুব সরল জীবনযাপন, খাওয়া খাদ্যের ক্ষেত্রে, জীবনযাত্রার ক্ষেত্রে, মানুষের সাথে মিশার ক্ষেত্রে আজকের এই দিনে এরকম মানুষের প্রয়োজনটা খুব বেশি। কমলপুর আরো উন্নতি হতো যদি উনি থাকতেন বেঁচে। এরকম ডাইনামিক, এরকম সাহসী মানুষের আজকের দিনে খুব দরকার ছিল। আমরা প্রত্যেকেই তার অভাব অনুভব করি। নমস্কার, ধন্যবাদ।